স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে একজনকেও ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। বেলজিয়ামের ব্রাসেলসের প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অভিযোগ করেছেন। তিনি বলেন, ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। এ সময় তিনি 5 ভাগ ইনসেন্টিভ বাড়ানোয় প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন। বেলজিয়ামের ব্রাসেলস থেকে রিপোর্ট করছেন সহকর্মী আলমগীর স্বপন। ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়াম প্রবাসীদের সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেন। জানান, পরিবারসহ বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের দিনে বেলজিয়ামে ছিলেন ছোট বোন রেহানা সহ। সেই দুঃসহ স্মৃতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড, নির্বাচন ও রাজনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করে বলেন, ভোট চুরি বিএনপির অভ্যাস, আর আওয়ামী লীগ সবসময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বিএনপি নেতাদের জিজ্ঞেস করি, তারা কি কোনোদিন বাংলাদেশটাকে নিয়ে ভেবেছে? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কথা ভেবেছে? বাংলাদেশ যে স্বাধীন, এটাই তাদের বোধহয় মনে হয় না। তাদের মনে তো এখনো প্যারে পাকিস্তানি, ওই প্যারে পাকিস্তান, আমরা প্যারে পাকিস্তানি তারা করে জপে। শেখ হাসিনা বলেন, নানা অপপ্রচার চলছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি। বাংলাদেশের সামনে ইলেকশন, এই নির্বাচনে এখন থেকেই আমাদের উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে, নৌকায় ভোট চাইতে হবে এবং উন্নয়নের গতিশীলতাটা যেন অব্যাহত থাকে। ওই দুর্নীতিবাজ, খুনি, এতিমের অর্থ আত্মসাৎকারী, গ্রেনেড হামলাকারী, এগুলি যেন আর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারি, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে না, তবে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কেউ ছাড় পাবে না। বিএনপি তারা এখন মাঠে নামে বলে ভালো কথা, কিন্তু যদি অগ্নিসন্ত্রাস করে, যদি আবার ওই স্কুল কলেজ মানুষের ক্ষতি করতে যায়, যদি কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেব না। ওটা কি করতে হবে আমরা জানি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান প্রবাসীদের। বলেছেন, রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাতে। ইউরোপীয় কমিশনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী বেলজিয়াম সফরে 7টি চুক্তি, বিনিয়োগ আশ্বাস সহ নানা অর্জন রয়েছে বাংলাদেশের। এর পাশাপাশি নির্বাচন, মানবাধিকার, অর্থনীতি, সার্বিকভাবে ইউর সাথে সম্পর্ক এই সফরে আরও গভীর হয়েছে বলে মনে করেন প্রবাসীরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ব্রাসেলস, বেলজিয়াম। জনশক্তি রপ্তানিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও লিবিয়া। বুধবার লিবিয়ার রাজধানী ট্রিপোলিতে হয় এই স্মারক সইয়ের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও লিবিয়ার শ্রম ও পুনর্বাসন মন্ত্রী প্রকৌশলী আলী আবেদ রেজা এই স্মারক স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার এবং লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের মাধ্যমে লিবিয়ায় বৈধ বাংলাদেশিদের সংখ্যা বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মত সংশ্লিষ্টদের। সৌদি প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা। বৃহস্পতিবার এই বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে বসবাসরত প্রায় 28 লাখ অভিবাসী বাংলাদেশের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই, যে কারণে দেশে ফিরে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে ভোগান্তি পোহাতে হয় প্রবাসীদের। বলেন, সকলের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প, তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবে এই প্রকল্পের কাজ শুরু করছে বাংলাদেশ সরকার। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দিতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দস্থ বাংলাদেশ কনসুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে বলে জানানো হয়। পরে নির্বাচন কমিশনের উপ প্রকল্প পরিচালক মেজর মামুন ও রশিদ সবাইকে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমের বিস্তারিত সম্পর্কে ধারণা দেন। এ সময় নির্বাচন কমিশন থেকে আগত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান পরিচয়পত্র পেশ করেছেন।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রোটোকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত হাইকমিশনার। এ সময় পরিচয়পত্রের অনুলিপি পেশ করেন তিনি। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এতে সন্তোষ প্রকাশ করে দুই পক্ষই। এ সময় অনুপস্থিত ছিলেন হাইকমিশনের দূতালয় প্রধান কাউন্সিলর ফারহান আহমেদ চৌধুরী। তিনি এর আগে ইতালির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। চলতি সপ্তাহে নতুন কর্মস্থলে যোগ দেন তিনি। যুক্তরাজ্যে কিডনি ফাউন্ডেশন সিলেট ও শহীদ মেমোরিয়াল গার্ডেনের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার আপাসেনের উদ্যোগে আপাসেন স্পেস হাফ ডে সেন্টার মিলনায়তনে আয়োজিত হয় এই সভা। অনুষ্ঠানের শুরুতে কিডনি ফাউন্ডেশন সিলেট ও মুক্তিযুদ্ধকালীন গণকবর এবং শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ নিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সভায় বক্তারা বলেন, কিডনি সংক্রান্ত জটিলতায় বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। তারা বলেন, সঠিক চিকিৎসা এবং ডায়ালাইসিসের মাধ্যমে এই জটিলতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এ সময় কমিউনিটির সর্বস্তরের মানুষকে কিডনি ফাউন্ডেশনের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপাসেনের পক্ষ থেকে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, কিডনি ফাউন্ডেশন সিলেট ও শহীদ মেমোরিয়াল গার্ডেনের উদ্যোক্তা অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ ও কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক এবং ইমতিয়াজ আহমেদকে বিশেষ সম্মাননা প্রদান করেন সংস্থাটির প্রধান নির্বাহী মাহমুদ হাসান MBE। বিএনপি লেবানন শাখার 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি ক্যাফেতে ঘোষণা করা হয় এই কমিটি। নতুন কমিটিতে জাকির হোসেনকে সভাপতি, সৈয়দ আলম হোসেনকে সাধারণ সম্পাদক ও আব্দুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এই কমিটির মেয়াদ আগামী 2 বছর। কমিটি ঘোষণা করেন সংগঠনটির সিনিয়র উপদেষ্টা আমিনুল ইসলাম আইমান। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা। নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, উপদেষ্টা সদস্য আমির হোসেন কলিম ও মুজিবুল হক মুজিব, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ অন্যান্যরা। লেবাননের নেতৃবৃন্দের আশা, জাকির আলমের নেতৃত্বে লেবানন বিএনপি আরও বেশি শক্তিশালী হবে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে উজ্জ্বল ভূমিকা রাখবে। জার্মানিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলা বইমেলা। দেশের সীমা পেরিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় এই মেলার। জার্মানির প্রবাসী বাংলাদেশি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালি লেখক সাহিত্যিকদের বই ছিল এই মেলায়। হাজার মাইল দূরে বিদেশের মাটিতে বাঙালির সাহিত্য নিয়ে এমন আয়োজনে আনন্দিত প্রবাসীরা। কবিগুরুর গীতাঞ্জলি কিংবা মাইকেল মধুসূদন দত্তের সনেট বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে মহিমান্বিত করেছে বহু বছর আগেই। বাংলা ভাষা, সাহিত্য আর সংস্কৃতিকে বিদেশের দুয়ারে আরও বেশি করে গৌরবান্বিত করতে চায় বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তারই ধারাবাহিকতায় এবার জার্মানিতে অনুষ্ঠিত হলো বাংলা বইমেলা। এই ধরনের আয়োজন জার্মানিতে এই প্রথম। শুধু জার্মানি নয়, পুরো ইউরোপেরই বিভিন্ন দেশে বসবাসরত বাঙালি কবি সাহিত্যিকদের বই প্রকাশিত হয় এই মেলায়। বিদেশের মাটিতেও নিজেদের এসব সৃষ্টিকে ছাপার অক্ষরে দেখতে পেরে আনন্দিত তারা। সাম্যের স্বপ্ন প্রকাশিত হয়েছে এবছর ফেব্রুয়ারিতে বইমেলায়। শ্রাবণ প্রকাশনী প্রকাশ করেছে। এটি একটি রাজনৈতিক রোমাঞ্চ উপন্যাস। এখানে বিশেষ করে বামপন্থী রাজনীতির যে কর্মীদের যে সংগ্রামের ইতিহাস সেটা রয়েছে। পুরনো অনেক ঐতিহ্য আছে ফ্রাঙ্কফুর্ট বইমেলার। সেই বইমেলা উপলক্ষে ফ্রাঙ্কফুর্টের বইপ্রেমী বাঙালিরা এই প্রথমবারের মতো বাংলা বইমেলার আয়োজন করেছেন এবং এখানে অসংখ্য মানুষ এসছে এবং লেখক, প্রকাশক, বাংলাদেশের অতিথিরা এখানে এসছেন। আয়োজকরা বলেছেন, দেশের সীমানা পেরিয়ে প্রবাসী বাংলা সাহিত্যকে ঘিরে এমন আয়োজন করতে পেরে ব্যাপক খুশি তারা। আগামী বছর আরও সুসংগঠিতভাবে মেলার আয়োজন করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন তারা। জার্মানিতে এবার ফ্রাঙ্কফুর্টের প্রবাসী বাঙালিরা এই উদ্যোগটা নিয়েছেন এবং সহযোগিতা পেয়েছি ফ্রাঙ্কফুর্টের বাইরে থেকেও। সারা জার্মানি ব্যাপী যতগুলি সাংস্কৃতিক সংগঠন আছে, সাহিত্য সংগঠন আছে, তাদের সাথে পুরো বছর ব্যাপী আমরা মত বিনিময় করে আগামী বছর একটা সুন্দর মেলা উপহার দেওয়ার ইচ্ছা আমাদের রয়েছে। মেলার উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, এই মেলা আগামীতে আরও বড় পরিসরে আয়োজিত হবে এবং তিনি এ বিষয়ে আশাবাদী।
আপনাদের বিনোদন এবং আপনাদের বিশেষ করে বই ঘুরে ঘুরে দেখার জন্য যথেষ্ট নয়, তারপরেও প্রথমবারের জন্য এটি ঠিক আছে। পরবর্তী সময়ে আগামী বছর এর পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনারা এর চেয়ে বড় আকারে এই প্রোগ্রামটি করবেন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। বিদেশ বিভুঁইয়ে নিজ দেশের সংস্কৃতি ও সাহিত্যের আমেজে উচ্ছ্বাসিত প্রবাসীরা। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তারা। সামিরা সেতু, যমুনা নিউজ, জার্মানি। ইসরায়েলের নির্বিচার আগ্রাসন আর রক্তপাত বেড়েই চলেছে গাজায়। বিরতিহীন বোমা হামলায় 24 ঘন্টায় প্রাণ গেছে 750 বেশি মানুষের, বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন 250 ঘাঁটি ছিল টার্গেট, দাবি তেল আবিবের। তবে ক্ষয়ক্ষতির শিকার বেশিরভাগই বেসামরিক। উপত্যকার সব অঞ্চলেই হয়েছে হামলা, বিধ্বস্ত বহু ভবন, আগ্রাসনের শিকার শরণার্থী শিবিরগুলো। বিপর্যস্ত গাজাবাসী বলছে নিরাপদ আশ্রয়ের কোনো জায়গা নেই উপত্যকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 19 দিনের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,000, যার অর্ধেকই শিশু। গাজার প্রান্ত থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চলেছে থেমে থেমে। বুধবার দূরপাল্লার আয়াস 250 মিসাইল ছোড়ে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে প্রচার করা হয় হামলার ভিডিও। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানায়, গাজা থেকে 220 কিলোমিটার দূরের এলিয়ট শহরে ছোড়া হয় মিসাইল। হামাসের ছোড়া রকেট ইসরায়েলের একটি আবাসিক ভবনে আঘাত করেছে। দাবি স্থানীয় প্রশাসনের। ওই হামলায় আহত হয় 2 জন। এদিন রাজধানীর বিভিন্ন অঞ্চলে শোনা যায় সাইরেনের শব্দ। মঙ্গলবারও ইসরায়েলের বড় পরিসরে রকেট হামলা চালায় হামাস। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।